হয়তো আমি তোমাদের তোমাদের নুসরাত ম্যাডাম কতটুকু পড়াইছে, শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট পড়াইছে, তাই তো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো তোমার এর আগে নুসরাত ম্যাডাম তোমাদেরকে শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামস অফ বিমস এন্ড ফ্রেমস এগুলা পড়াইছে, তাই না? বিমেরটা পড়াইছে, ফ্রেমেরটা এখন পড়ানো শুরু হয়েছে। আচ্ছা, ফ্রেম পড়ায় না, ফ্লেক্সিবল এন্ড শিয়ার স্ট্রেস ইন বিম এটা কি পড়াইছে নাকি? আচ্ছা, যাই হোক, এটা এটা সম্ভবত তোমার নুসরাত ম্যাডাম পড়াবে। আর আমি যদি না পড়াই তাহলে আমি ট্রাই করবো। আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে ইনএলাস্টিক বেন্ডিং, ইনএলাস্টিক বেন্ডিং অফ বিমস। তো এটাও যদি তোমার ম্যাডাম, মানে এর একটা টপিকস আমি পড়াবো, আর একটা টপিকস তোমার ম্যাডাম পড়াবে। তো তার সাথে আমি জেনে নেবো যে সে কোনটা পড়াবে। তো আজকে খুব সিম্পল, মানে অল্প একটু সময় একটা শুধু করাবো, একটা এক্সাম্পল। লাস্ট ক্লাসে যে ইনকমপ্লিট যে এক্সাম্পলটুকু ছিল। আচ্ছা, এনিওয়ে, তোমাদের কি কনফার্ম হয়েছে ছুটি? হ্যালো, তোমরা মনে হয় আমার কথা শুনতেছো না? ইয়েস স্যার। আমার আমার কথা শুনতেছো? জি স্যার। ইয়েস স্যার, শুনি স্যার। আচ্ছা, তো তোমাদের ছুটির ব্যাপার কি কোনো কিছু হয়েছে, মানে জানো কিছু? না স্যার, ওইরকম কিছু জানি না স্যার। তোমাদের নাহলে তোমাদের যে আছে, কোর্স টিচার, কোর্স না, তোমাদের যে কি বলে, কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর যে আছে তার সাথে তুমি করে নেবা, জেনে নেবা যে তাহলে কিন্তু 20 তারিখে আমাদের ক্লাস টেস্ট হচ্ছে, তাই না? নেক্সট নেক্সট সানডে 20 তারিখে ক্লাস টেস্ট, এবং ক্লাস টেস্টের সিলেবাস হবে, সিলেবাসটা ডিক্লেয়ার করে দিই। এবং আমাদের ক্লাস টেস্টের সিলেবাস অ্যাঙ্গেল অফ টুইস্ট পর্যন্ত। মানে আমি যদি স্পেসিফিকলি বলি তাহলে এটা হবে প্রবলেম নাম্বার 9 পর্যন্ত। তোমাদের যে প্রবলেম 9 করেছিলাম ওই 9 পর্যন্ত। স্যার, অ্যাঙ্গেল অফ টুইস্ট বাদে? না, অ্যাঙ্গেল অফ টুইস্ট পর্যন্ত ওটাও আছে। মানে এর আগে যে সলিড নন সার্কুলার শেফট আছে ওইটা ওইটা বাদে, এই সলিড নন সার্কুলার শেফটের আগ পর্যন্ত। ঠিক আছে, প্রবলেম নাম্বার 9 পর্যন্ত। আমি যে তোমাদের যে লেকচার নোটটা দিছি সেখানে প্রবলেম নাম্বার 9 পর্যন্ত। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আজকে আমি ইয়েটা শুরু করি, আজকের ক্লাস আমি শুরু করি। স্যার, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো।
স্যার প্লাস্টিক রিজিয়নে মানে ফুললি প্লাস্টিক একটা সলিড শাফটে স্যার অ্যাঙ্গেল অফ টুইস্ট কিভাবে বের করবো? ফুললি প্লাস্টিক সলিড শেপে অ্যাঙ্গেল অফ টুইস্ট মানে এটা তো ওইভাবে স্ট্রেট বলা যাবে না, মানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে বলতে হবে যে তুমি কোন প্রসিজারে বের করবা। এনিও আচ্ছা, তুমি তোমার মনে হয় একটা প্রবলেম ছিল আমাকে বলছিলে, তাই না? অঙ্কন বড়ুয়া, তাই না? তুমি না না স্যার ওইটা আমি বলছিলাম, ওটা ও বলে নাই। আচ্ছা, ফুললি যেটা সলিড শেপে ইনলাস্টিক জোনে মানে ইনলাস্টিক যদি বিহেভিয়ার হয় তাহলে এটা কি কি প্যারামিটার দেওয়া আছে সেই প্যারামিটার উপর ডিপেন্ড করে তোমাকে বলতে হবে যে আসলে কোন ইকুয়েশন ইউজ করে তুমি অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করবা। তো তুমি যদি প্রবলেমটা হয়, প্রবলেমটা যদি তোমার জানা থাকে যে কোন প্রবলেমটা, তাহলে সেইটা বললে আমার জন্য একটু সুবিধা হবে, তাহলে সেটা আমি দেখতে পারবো। ঠিক আছে, আগে আগে আমি আজকে ক্লাসটা শেষ করি, দেন উইল ট্রাই টু। Okay, so do you see the slide? Yes, sir. Is it visible? Okay, thank you. In the last class, I discussed a helical spring. That means I derived some numerical closed form equation to calculate the stresses developed in the spring due to the applied axial force. Okay, so and to in deriving those equations, we considered some assumptions, and then this was the equation of maximum shear stress developed in the spring due to the applied load. But in this equation, the curvature of the spring was not considered. This equation was developed considering the spring as a straight bar, but spring is not a straight bar, so this equation consists of some error. And later on, one author tried to overcome the error due to the curvature of the spring, and finally he provided another equation for maximum shear stress developed in the spring due to the applied axial force P, considering the curvature of the spring. And in this equation, there is a new term that is m. Then m is the radius of the diameter of the spring, mean diameter of the spring, and the diameter of the wear. Okay, then we derive the equation to calculate the spring deflection. Again, we consider two assumptions to derive the deflection, and finally the equation for deflection due to torsion was this one. First equation, this is the deflection due to torsion, that was 64 p r cube n. N is the number of coils. N is the number of coils, and Z is the shear rigidity, and D is the diameter of the spring. And then the next one is the equation for total elongation due to direct shear force. Okay, and then sometimes you will see that the structure is composed different springs, or the structure comprises many springs, and the springs may be connected in series pattern or in parallel patterns. Okay, the springs may be connected in series patterns or in parallel patterns. So if the springs are connected in series pattern, then what will be the spring constant, equivalent or resultant spring constant for all of the connected springs?
So in this figure shows two springs connected in series pattern. That means one spring 1 is connected to spring 2 directly. Okay, and if the spring constant in spring for spring 1 is K1 and that is for spring 2 is K2 similarly, and applied 4 is P. Then if K is the resultant spring constant, K is the resultant spring constant, then the relationships between the resultant spring constant and the individual spring constants is given by this equation. Here 1 by K is the resultant spring constant equals to 1 by K1, that is spring constant for spring 1, and K2 is spring constant for spring 2, and so on. Okay, so by this is the relationships between the resultant spring constant and the individual spring constants where the springs are connected in series pattern. That means one spring will be connected to another one directly. And sometimes you may see this type of spring connections. That means the springs are not connected directly, but they are connected indirectly. That means a spring will be connected by supports, by other supports. So this figure shows there are two supports, and the two supports are connected by two springs, and the spring constant for spring 1 is K1 and that for spring 2 is K2, and it is subjected to applied force P. Then in that case, what will be the resultant spring constant? So similar to the previous one, K is the resultant spring constant, and that is K1 plus K2 and so on. Okay, so this is the relationships between resultant spring constant and the individual spring constants if the springs are connected in parallel pattern. So now we can solve a problem. So this figure shows that there are two springs connected in series pattern. At the support, nearer to support, there is one spring. And at the lower part there is another spring, and two springs are connected in series pattern, and it is subjected to applied force P. And the geometric properties of the upper spring, that means this bigger spring is it has 12 turns, 12 complete turns. That means that spring has 12 coils. Okay, 12 coils, and the diameter of the wire to make the upper spring is 25 millimeter. That is the diameter of the wire of the upper spring, and the mean radius is 100 millimeter. That is the mean radius. So the mean diameter will be 200 millimeter. And for the lower spring, it has 10 turns, or that means it has 10 coils. And the diameter of the wire to make the lower spring is 20 millimeter. And whereas the mean radius is 75 millimeter, that means the mean diameter of the spring, that is the diameter of the spring, not the diameter of the wire. So diameter of the spring will be 150 millimeter. And the capacity, that means the strength, the maximum shearing stress in either spring must not exceed 200 MPa. Okay, that means the strength of both spring is 20 MPa. Shearing strength is 200 MPa. Sorry, shearing strength is 200 MPa. That means if the shearing stress exceeds the value of 200 MPa, then it will be assumed that the spring will be failed. Okay, spring will be failed. In that case, compute the maximum value of P. Maximum value of P, that means we have to calculate the maximum value of P so that the spring system will not be failed, and the total
also we have to calculate the total elongation of the assembly. Total elongation, that means if the spring system is subjected to the maximum value of P, in that case what will be the elongation of the spring. The material properties are the value of Z equals to 83 GPa. Z means the shear rigidity, right? Z is the shear rigidity, that is 83 GPa. And again, we have to calculate the equivalent spring constants by dividing the total, by dividing the load by the total elongation. Basically, can anybody tell what do we mean by spring constant? I think you have learned it in the in mechanics class, engineering mechanics. It was explained there. What do you mean by spring constant? Spring constant means that is the force. Spring constant is the force to develop unit deflection. Unit deflection, that means, or unit unit deflection, that means it is the force required to create unit deflection. That means either it will be 1 inch deflection or it will be 1 millimeter, 1 meter. Okay. So in springs, generally the deflection will be the shortening or elongation. Okay, or shortening or extension. That is the deflection, because spring will be compressed or elongated. So the deflection will be only the elongation or contraction. There will be no twist. There will be no basically twist. Okay, so the spring constant means that is the force required to develop unit elongation or unit contraction. Okay, so that is the spring constant. In that case, compute the equivalent spring constant by dividing the load by the total elongation. That means when we will calculate the maximum value of applied force that can be carried by the spring system, so that the spring will not be failed. In that case, we will calculate the total elongation, and when we will have the value of maximum value and the total elongation, then we can calculate the spring constant. That is nothing but the applied force by the total elongation. Okay. So for the first, for the upper spring, the maximum equation of maximum shearing stress is this one, considering the curvature of the spring. So here all terms are given. All terms are given. The maximum value of tau is given. That is the strength of the material, which is 200 MPa. 200 MPa, and R is the mean radius, which is 100 millimeter. And D is the diameter of the wire, that is 25 millimeter. And M is the ratio of the mean diameter of the spring and the diameter of the wire. So the radius of the mean radius of the spring is 100 millimeter. So the mean diameter will be 200 millimeter. And the radius is here, come to here. So radius is, mean radius is 100. So the mean diameter will be 200. And diameter of the wire is 25. So M is nothing but the mean diameter by mean diameter of the spring divided by the mean diameter of the wire. So that means 200 by 25. So 200 by 25 is 8. That's why it is 8. Okay. So all parameters are given except P. So from here we can get the value of P is this one. Okay. That means if we apply this amount of force, then the maximum shear stress developed in the upper spring will be 200
MPa. Okay. So this value indicates that if we apply this amount of axial force to the spring, then the maximum shear stress developed in the upper spring will be 200. Okay. So it is the this one is the applied force considering the strength of the spring 1. So what will be the force considering the strength of the spring 2? So for spring 2, the strength is same. Strength will be 200 MPa, and but these parameters are different. But R and D both are different. So definitely M may be different. So in that case, the mean radius is 75 millimeters. So mean diameter will be 150 millimeter, and the diameter of the wire is 20 millimeter. So the mean diameter of the spring will be 150, and diameter of the wire is 20 millimeter. Therefore, the value of M will be 7.5. That means 150 divided by 20. So it will be 7.5. So considering the strength of the second spring, the value of P is this one. So this value indicates that if we apply this amount of axial force, to the spring, then the maximum shear stress developed in the lower spring will be 200. Okay, will be 200. So what will be the safe value of P? Can anybody tell me? What will be the safe value of P? We have got two values of P. One is 5,000 and another one is almost 3,500 kilonewton, Newton. So which one will be the safe value of P? Smaller one because of the 304. 300. That means 3,500, right? Because if we apply this amount of force, then the second spring will be failed earlier. Okay, second spring will be failed earlier. Therefore, but if we apply this amount of force, axial force to the spring, then the maximum stress in the lower spring will be similar to the strength, but in the first spring, the stress will be smaller than strength. So no spring will be failed. That means total system will be in the safe side. Therefore, the limiting value or the maximum value of P will be this one. But in that case, you will never upper round P. You will round it to lower value. Say you cannot say it is 3,499. You cannot say it. You can say it is 3,498. It will not exceed this value. Then what will be the total elongation? If we apply the maximum value of P, then what will be the total elongation in the spring system? So the equation of total elongation is 64 P R cube N over Z d to the power 4. So as there are two springs, so one deflection will be happened in the first spring and another deflection will be happened in the second spring. So the total elongation will be the summation of the two deflections. So the deflection in the first spring is this one. So all values are parameters are given. That means P will be 3,498.28, and R is given, which is 100, and N is given, which is 12 turns, and Z is also given, D is also given, that is 25. This one is all of these parameters belong to a spring 1. And for spring 2, P is similar to the first spring, and R is 75, N is 10. Z is also similar because similar materials were used to make the springs.
then D is 20 for second spring. Therefore, the total elongation in the spring system is this one, 153.99 millimeter. Okay, so we have the value of maximum value of P, and we have got the total elongation if we apply the maximum value of P. Equivalent spring constant. Okay, you can also calculate it, the equivalent spring constant using this equation. In that case, you have to calculate this one, K1, and you have to calculate K2. But you can calculate it. Why? Because we know the value of applied force in spring, in each spring. So in each spring, the value of applied force will be this one. Okay, for each spring, the value of applied force will be this one. So the elongation in first spring is this one. So that will be the deflection in spring 1, and we know the force acting in spring 1. So the spring constant for spring 1 will be this force divided by this deflection. Okay, that is the spring constant for spring 1. And similarly, you can calculate the spring constant for spring 2. Then you can determine the spring constant using this equation, resultant spring constant. Okay, so that is the end of this topic. And sometimes I have solved the problem corresponding to series pattern, but in the exam you can face the problem corresponding to parallel pattern. So you should practice considering the parallel pattern for your exam. Okay, so that is the end of this topic, and in the next class I will try to I'll try to start from flexural and shear stress, but I will let you know earlier. Okay, so do you have any question? Yes, no, sir. Sure. স্যার এ সেকশনে স্যার অ্যাসাইনমেন্টের ইয়াটা স্যার ক্রিয়েট করা হয়নি তো স্যার, অনেকে সাবমিট করতে পারতেছে না স্যার। অ্যাসাইনমেন্টে কি বুঝি নাই তোমার? স্যার অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে স্যার অ্যাসাইনমেন্টটা স্যার ক্রিয়েট করা হয়নি তো এই সেকশনে। আমি এখনই ক্রিয়েট করব, এই সেকশনে না, কোন সেকশনে ক্রিয়েট করিনি, আমি এখনই ক্রিয়েট করব। ক্রিয়েট করে তোমরা ওখানে আপলোড করে দেবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলবো? ঠিক আছে, তাহলে আমি এই লেকচার নোটটা আমি এখন আপলোড করে দেবো তোমাদের ওখান থেকে তোমরা নিয়ে নেবা। ঠিক আছে, আর তোমাদের আমি বারবারই কিন্তু রিকোয়েস্ট করতেছি, তোমরা কেউ কোনো কোথাও আপলোড করবে না। তোমরা নিজেরা প্রিন্ট করে শেয়ার করতে পারো, কিন্তু কোথাও সফট কপিটা আপলোড করবে না। ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই। স্যার বলো। স্যার প্লাস্টিক ইনএলাস্টিক স্যার ওই জিনিসটা। আচ্ছা, তুমি ওই প্রবলেম নাম্বারটা বলতে পারো? বলো তো। প্রবলেম নাম্বার হচ্ছে স্যার 9th এডিশন আর 140। 9th এডিশন, তাই তো? নাইনথ এডিশনের 140 তো, একটু ওয়েট করে আমি একটু দেখতেছি। ও 9th এডিশনটা আমি আবার ডাউনলোড করে রাখি। আমার 10th এডিশনটা আছে। আচ্ছা, 9th এডিশন না 10th এডিশন সেমই হবে অলমোস্ট।
ওকে, আমি একটু শেয়ার করছি, দেখো এটা কিনা। একটু আমি একটু ইয়েটা শেয়ার করছি, দেখি শেয়ার করার পরে ওই একই কোশ্চেন কিনা। এটা কি প্রবলেম দেখো তো? কিছু তো স্যার দেখা যায় না। দেখা যাচ্ছে 140, এটাই। স্যার বইতে স্যার দেখতেছি না স্যার। ও, দেখতেছো না? না স্যার। শেয়ার করলাম। দেখো, এখন দেখতে পাচ্ছ? স্যার বই দেখা যাচ্ছে না স্যার, 4টা ফাইল দেখা যাচ্ছে। যেটা তো আমি মানে এই পিডিএফ ফাইলটা দেখা যাচ্ছে না নাকি? না স্যার, পিডিএফ দেখা যাচ্ছে না। আমার এখানে তো আমি দেখতেছি, তোমার এখানে কেন দেখা যাচ্ছে না? শেয়ার, এই শেয়ার এখন দেখা যায়? না স্যার। তুমি একটা কাজ করো, তুমি ওই ছবিটা ইয়ে করে একটু আমাকে পাঠাও, প্রবলেমটা একটু ইয়ে করে। আমি কি অ্যাসাইনমেন্ট দিয়েছি? না স্যার, অ্যাসাইনমেন্টে দেন নাই স্যার। স্যার অ্যাসাইনমেন্টে স্যার অ্যাসাইনমেন্টে স্যার একটা অঙ্ক আছে স্যার, 13 নম্বর অঙ্ক। ওকে, ঠিক আছে। তো প্রবলেম নাম্বার 13, তাই তো? জি স্যার। ওকে, এনিওয়ে তুমি একটা কাজ করো, তুমি এটার ছবিটা তুলে আমাকে একটু সেন্ড করো, ঠিক আছে? তারপর আমি দেখবো।
প্রবলেম নাম্বার 13 আবার দেখতে হবে যে কোনখানে আছে, এটা মানে কোনটার সাথে। আমি তো প্রবলেম নাম্বার 1 2 করে দিছি, 13 একটু দাঁড়াও, একটু ওপেন করে দিও। প্রবলেম নাম্বার 13। আচ্ছা, রাইট, এইটাই তো মনে হয় 80 মিলিমিটার, 80 মিলিমিটার, 60 মিলিমিটার, রাইট, অলমোস্ট সিমিলার। তো এখানে যেটা তোমরা করবা যে প্রথমে তুমি প্লাস্টিক টর্কটা বের করবে, তাই না? এখানে কি প্লাস্টিক টর্কটা দেওয়া আছে? দেখি তো। The tube has a length of and made of an elastic or the plastic material shown in the water torque needed to just cause the material to become fully plastic. What is the permanent angle? Okay, ঠিক আছে। এটা তুমি যেটা করবা যে তুমি প্রথমে করবা ইয়াটা প্লাস্টিক টর্কটা বের করতে পারছো, তাই তো? স্যার জি স্যার, প্লাস্টিক টর্চ বের করতে পারছি। প্লাস্টিক টর্কটা যদি বের করতে পারো তাহলে তুমি ইয়ে দেখো যে তুমি প্লাস্টিক টর্কের করসপন্ডিং প্লাস্টিক ইয়ে কত, প্লাস্টিক স্ট্রেন কত? ইএল সেই স্ট্রেনটা দেখো কত আছে, এটা স্ট্রেনটা কত, পয়েন্ট 0.005, তাই না? 0.005 5। এটা হচ্ছে স্ট্রেন, মানে এটা হচ্ছে ইলাস্টিক স্ট্রেন, মানে এখান থেকে প্লাস্টিসিটি শুরু। তো এই স্ট্রেনটা কোথায় হবে? এটা একটা ইনার সাইডে হবে না? জি স্যার। ইনার সাইডে যদি হয় তাহলে আউটার সাইডে আমরা তো জানি যে এটা হচ্ছে লিনিয়ারলি ভেরি করে। জি স্যার। ঠিক আছে। আর আমাদের যেটা প্লাস্টিক অ্যাঙ্গেল অফ টুইস্টের যে ইকুয়েশন যেটা আছে, মানে ইন টার্মস অফ স্ট্রেন, ইন টার্মস অফ একটা স্ট্রেন কিন্তু একটা প্লাস্টিক ইসের ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা এটা আমি আগেও একটু বলছিলাম, যেটা অ্যাঙ্গেল অফ টুইস্টের ইকুয়েশন হচ্ছে গামা দ্যাট ইজ শেয়ারিং স্ট্রেন ডিভাইড বাই রো ইনটু এল। কিন্তু স্যার এই সূত্রটা যখন স্যার প্রুফ করা হয়েছিল তখন স্যার এটা মানে প্রুফ করা হচ্ছিল স্যার এই মানে এই ইলাস্টিক মানে ইলাস্টিক রিজিয়নের জন্য। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এইটা আমি ইয়েটা বলি যে আমাদের স্ট্রেসটা যদিও নন লিনিয়ার, পরের বার স্ট্রেসটা নন লিনিয়ার কিন্তু স্ট্রেনটা লিনিয়ার থাকে। এর আগে যখন থিওরি ডেভেলপ করছিলাম তখন দেখবা যে স্ট্রেনের ভেরিয়েশনটা কিন্তু এক্সিস অফ রোটেশন থেকে লিনিয়ারলি ভেরি করে। বুঝতে পারছো? স্ট্রেনটা কিন্তু লিনিয়ারলি ভেরি করে। তার মানে তোমার এই ইকুয়েশনটা কিন্তু তোমার এটা ইলাস্টিক এবং প্লাস্টিক দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কারণ স্ট্রেনটা যেহেতু লিনিয়ারলি ভেরি করে। কিন্তু প্লাস্টিক জোনে গিয়া আমরা যেটা হুকস ল অ্যাপ্লাই করি, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, কিন্তু প্লাস্টিক জোনে গিয়ে এই স্ট্রেসের ইকুয়েশনটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। মানে স্ট্রেন জানলে সেখান থেকে স্ট্রেস বের করতে পারবে না বাই মাল্টিপ্লাইং বাই দ্য শেয়ার ইন রিজিডিটি। আমরা শেয়ার স্ট্রেন যদি জানি তাহলে শেয়ার স্ট্রেস ইকুয়ালস টু কি, শেয়ার স্ট্রেন টাইমস জি। কিন্তু এই ইকুয়েশনটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর, কেউ কিছু বলতেছ? মানে এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল ছিল ইয়ার জন্য, তোমার তোমার লিনিয়ারলি ভেরিয়েশনের জন্য। কিন্তু আমরা যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এইটা হচ্ছে ইলাস্টিক জোনের জন্য ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই ক্ষেত্রে ইলাস্টিক জোনের ক্ষেত্রে আমরা যদি স্ট্রেন জানি স্ট্রেস বের করতে পারবো, কিন্তু যখন প্লাস্টিক জোনে চলে যাব তখন স্ট্রেনটা কিন্তু লিনিয়ারলি ভেরি করবে, কিন্তু স্ট্রেসটা লিনিয়ারলি ভেরি করবে না। স্ট্রেনটা লিনিয়ারলি ভেরি করবে, স্ট্রেসটা লিনিয়ারলি ভেরি করবে না। সে কারণে এই ইকুয়েশনটা তুমি ওই যে অ্যাঙ্গেল অফ টুইস্ট ইকুয়ালস টু গামা বাই রো ইনটু এল, এইটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু স্যার এখানে তো স্যার মানে গামার ভিতরে স্যার জি বাই মানে টাউ বাই জি স্যার ঢুকানো আছে, মানে গামার ভিতরে তো স্যার মানে শেয়ার স্ট্রেস তো স্যার কাজ করতেছে। তাহলে স্যার আমি মানে ওইভাবে যদি চিন্তা করি তাহলে স্যার মানে আমি এটা অ্যাপ্লাই করতে পারতেছি না। না, তোমার এখানে তো এই ইয়াটা
তোমার যে শেয়ারিং ইয়েটা যেটা মানে শেয়ারিং স্ট্রেন যেটা শেয়ারিং স্ট্রেনটা তুমি ওই ইকুয়েশন থেকে তো বের করতেছো না। বুঝি নাই স্যার। মানে শেয়ারিং স্ট্রেন যেটা আমি একটু স্লাইডটা বের করি তাহলে সুবিধা হবে। এটা ছিল এই স্লাইডটা দেখছো? না স্যার। আসলে কি হবে স্লাইডটা শোস কেন? আচ্ছা স্যার, স্লাইড দেখতেছি স্যার, হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে। এই যে মানে দেখা- টর্শনের যে দেখা যায়, স্লাইডটা স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যায় দেখা যায়। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এইখানে দেখো এই যে ইয়েটা বের করা হয়েছে এই যে ইকুয়েশনটা থেকে দেখো এই ইকুয়েশনে কিন্তু কোনো স্ট্রেসের ইফেক্ট নাই, দেখতেছো? এখানে কিন্তু কোনো স্ট্রেস নাই, এটা কিন্তু শুধু স্ট্রেনের রেসপেক্টে, শেয়ারিং স্ট্রেনের রেসপেক্টে, তাই না? আর শেয়ারিং স্ট্রেনটা কিন্তু মানে এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে যদি শেয়ারিং স্ট্রেনটা লিনিয়ারলি ভেরি করে। তো প্লাস্টিক জোনেও কিন্তু শেয়ারিং স্ট্রেনটা লিনিয়ারলি ভেরি করে, এটা আমরা দেখছি। এবং এখান থেকে এই ইকুয়েশন থেকে তুমি সিম্পলিফাই করে দেখবা পাবা গামা এই যে ডি থিটা ডি ফাই যেটা ডি ফাই সমান হবে গামা বাই রো ইন্টু ডিএক্স। তার মানে গামা শেয়ারিং স্ট্রেন বাই রো ইন্টু লেন্থ। এই ডিএক্সটা কিন্তু লেন্থ, এই যে এই লেন্থটা, ঠিক আছে, এই লেন্থটা এই স্লাইসের লেন্থ। তার মানে তুমি এই ইকুয়েশনটা কিন্তু ইলাস্টিক জোন প্লাস্টিক জোন দুইজনেই অ্যাপ্লাই করতে পারবা। এখানে এইটাই কিন্তু অ্যাঙ্গেল অফ টুইস্ট। স্যার এটাতে স্যার একটা মডিফাইড সূত্র আছে, গামা ইজ ইকুয়াল টু টিএল বাই জে জি নট। তাহলে স্যার ওইটা কি ইউজ করতে পারবো না আমি? গামা ইকুয়ালস টু কোনটা বলা আমি কি করে লিখছি? গামা ইজ ইকুয়াল টু টিএল বাই জে জি নট। গামা ইকুয়ালস টু টিএল বাই গামা না স্যার, না এটা ইউজ করতে পারবা না, এটা হচ্ছে প্লাস্টিক জোনের ইয়ার ক্ষেত্রে কি বলা জি টিএল বাই জি জে, রাইট না? জি স্যার। টিএল বাই জি জে, অ্যাঙ্গেল অফ টুইস্টের সূত্রটা অ্যাঙ্গেল অফ টুইস্টের সূত্র স্যার এটা। হ্যাঁ না এটা ইউজ করতে পারবো না, এটা হচ্ছে ইলাস্টিক জোনের জন্য। ঠিক আছে, তার মানে এই ইকুয়েশন থেকে তুমি যখন তুমি এই ইনার সারফেসে তোমাদের ওই ইকুয়েশন এটা যেটা ছিল ইনার সারফেসের কিন্তু তুমি শেয়ারিং স্ট্রেনটা জানো, ইনার সারফেসের শেয়ারিং স্ট্রেনটা জানো এবং টোটাল লেন্থটা জানো, তাহলে তুমি আর ইয়েটা তো জানোই এই ইনার সারফেসের, তার মানে এখান থেকে এই রোটা জানো, এটা সম্ভবত 0.6 বা সামথিং ছিল। তো এখান থেকে তুমি অ্যাঙ্গেল অফ টুইস্টটা বের করতে পারো প্লাস্টিক ইয়ার জন্য, প্লাস্টিক টর্কের জন্য। স্যার তবে সেই ক্ষেত্রে আমরা যে ওই সাই ইজ ইকুয়াল টু গামা ওয়াই বাই রো ওয়াই যে বসাই, রো ওয়াই তো হচ্ছে মানে ইলাস্টিক রিজিয়নের রেডিয়াসটা কত দূর আছে ওইটা, কারণ আমার এক্ষেত্রে ইলাস্টিক রেডিয়াস তো জিরোই হয়ে গেছে। কোনটা কথা বলছে? এইটা I is equal to gamma y by rho y into L, ওই যে অ্যাঙ্গেল অফ টুইস্টের সূত্র যেটা ইউজ করি প্লাস্টিকের জন্য,
মানে এই স্লাইডের ভিতরে আছে কোথাও বলুন? না স্লাইডে নাই, এই স্লাইডে আমরা আছে স্লাইড থেকে বের করতে পারবো। ওখানে আছে, আমি তো দেখালে সুবিধা হতো। একটু খেয়াল করো যে কোনখানে আছে, ঢুকে পারে কিনা। এখানে কোথাও অ্যাঙ্গেল অফ টুইস্ট এর ক্ষেত্রে ওখানে যাই টপিকতে, এইদিকে তো আর নেই। স্যার এই স্লাইডের স্যার 26 নম্বর পৃষ্ঠায় আছে স্যার। 26 নম্বর, তাই তো? জি স্যার। দাঁড়াও। এটা হ্যাঁ স্যার এটাই। এটা কি বলো, কি বলতে চাইছিল? স্যার এই মানে স্যার এখানে বলছি স্যার, মানে আমি 11 নম্বর অঙ্কটা যখন করতেছিলাম স্যার, 11 নম্বর অঙ্কে আমি সূত্রটা তখনই খাটাইতে পারতেছিলাম যতক্ষণ পর্যন্ত এটা প্লাস্টিক রিজনে কাজ করতেছে স্যার, মানে ইলাস্টিক রিজনে কাজ করতেছে। কিন্তু স্যার আমার কথা হচ্ছে 13 নম্বরে স্যার ইলাস্টিক রিজিয়নটাই নেই, তাহলে আমি সূত্রটা কিভাবে খাটাবো? স্যার সেই ক্ষেত্রে তো ইলাস্টিক না আসার কারণে আমি জিরো হয়ে কথা যাচ্ছে। আমি ক্লিয়ার বুঝতেছি না। অ্যাঙ্গেল অফ আচ্ছা যাই, তোমরা ইয়ে করে রাখো, আমি নেক্সট ক্লাসে এটা একটু আরেকটু ক্লিয়ার দেখো। আমি হেডফোনটা না আনার কারণে আমি তোমার সাথে কথা, ওদিকে আরেকটা নয়েজ হচ্ছে, এটা মেশিন চলতেছে, আমি বুঝতেছি না ভালো তোমাদের কথা। তোমাদের এই প্রবলেম তো এখানেই, তাই তো? এই 13 নম্বর প্রবলেম। জি স্যার। এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আর মানে একটু ইয়ে করবো, একটু মানে এক্সপ্লেন করবো। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাহলে।